সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টোটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। আজ কথা বলবো দীর্ঘমেয়াদী নানা জটিলতা নিয়ে। কি কারণে এত ব্যক্তি দীর্ঘমেয়াদী নানা ব্যাধিতে ভোগেন এবং হলেই বা আমরা কি করে এটিকে প্রতিরোধ করতে পারি, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, যিনি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মঞ্জু রেখোদা, যিনি বাত ব্যথা এবং মেডিসিন বিশেষজ্ঞ টোটিসেল হেলথ এবং রিসার্চ। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডক্টর জ্যোতি, আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24 এর অসংখ্য দর্শক শ্রোতাকে। স্যার, আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে অস্বাস্থ্যকর শহর হিসেবে ঢাকা প্রায় শীর্ষে অবস্থান করছে। এই যে পরিবেশ দূষণ কিংবা সম্প্রতি যে পরিমাণ তীব্র গরম, এতে করে একজন সুস্থ মানুষও যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। এই যে পরিবেশগত স্বাস্থ্য ত্রুটি, এটি আসলে কি কি ধরনের হতে পারে, শুরুতে জানবো আপনার কাছে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা আমাদের নিত্য নৈতিক ডেইলি ওয়ার্কের মধ্যে আমরা এই জিনিসগুলো ফেস করে থাকি। কারণ ঢাকা একটা ডেভেলপিং সিটি। পৃথিবীর যত উন্নত সিটিগুলো উন্নত হয়ে গেছে, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, এগুলোতে তেমন ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু চোখে পড়ে না। বাংলাদেশে ঢাকা এখন নিত্য দিনেই প্রতিদিন কোনো না কোনো কনস্ট্রাকশন কাজ চলতেছে এবং ডেভেলপিং কান্ট্রি কাজে এখানে পরিবেশ দূষণটা স্বাভাবিকভাবে একটু বেশি। এছাড়া মানুষের অসচেতনতা, মোটর ভেহিকেল, কলকারখানা, এগুলো থেকে তো আসতেছে। এটার পেছনে তো আমাদের নৈতিক দায়িত্ব আছে, সেগুলো আমরা পালন করি না বিধায় আমাদের পরিবেশ দূষণ অনেক বেশি। এবং এর ফলে যারা প্রতিদিন কাজে বের হচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়েছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে বাসের জন্য, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, প্রত্যেককেই তার শ্বাসযন্ত্রের একটা বিশাল সমস্যায় ভুগছে। আমরা আমাদের শরীর, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইনকেস ব্যান্ড করে দিয়েছেন, বডিটা আমাদের স্কিন দিয়ে শরীরটা প্রোটেক্টেড, হার্ট, বিভিন্ন মাসল এবং অন্যান্য কিছু আছে। কিন্তু প্রকৃতির সাথে আমাদের যে যোগাযোগটা, এই বিশাল এনভায়রনমেন্ট, এটার সাথে যোগাযোগটা হচ্ছে আমাদের ফুসফুসের মাধ্যমে। আমরা যেখানে যে অবস্থায় থাকি, আমি এখন এই যে একটা আপনার স্টুডিওতে বসে আছি, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি বা আমি আমার কর্মস্থলে থাকি, সবসময় আমাকে কিন্তু শ্বাস নিতেই হয়, যেটা মিনিটে আমরা 12 থেকে 15 বার শ্বাস নিই। এবং শ্বাসের সাথে এই প্রকৃতিতে যা আছে নেচারের মধ্যে, সেটা ডাস্ট, ফিউম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এভরিথিং ক্যান এন্টার ইনটু আওয়ার বডি থ্রু আওয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। কিন্তু আমাদের নাকটা হচ্ছে গড গিফটেড একটা সুপার এয়ার কন্ডিশনার। এই এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে দিয়ে যখন পাস করে, তখন এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন, ফ্রেশ হয়ে শ্বাসনালীতে আমাদের যায় এবং আমরা ভালো থাকি। এই জন্য আমরা বেঁচে আসি। তাছাড়া এটা যদি না থাকতো, এই নেজাল সিস্টেমটা যদি ডিস্ট্রয় হয়ে যেত, আমরা কখন আমাদের শেষ হয়ে যেতাম। কিন্তু এই যে একটা সুন্দর সিস্টেম, এটা অনেক সময় কাজ করতে পারে না যদি এই মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, পরিবেশের দূষণের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। আমাদের তো প্রতিদিন আমরা রেডিওতে মর্নিংয়ে যখন গাড়িতে আসি, আমাদের ইয়ের মাত্রা, দূষণ মাত্রা কত, এটা আমাদেরকে শুনতে আসে, এটা এরকমটা থাকি। কাজেই কখনো কম, কখনো বেশি। শীতকাল, বর্ষাকালে হয়তো কিছুটা কম হবে, অন্যান্য সময় সিজনের সাথে সাথে এটা বাড়ে। তো এইটা থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আমাদের ফুসফুসকে সক্রিয় এবং সজাগ থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। যদি এটা আমাদের কারণে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, ফুসফুসটা যদি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অসুখে, সেই অসুখগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই আমাদের শ্বাসনালীর যে ব্যারিয়ারটা, এটা নষ্ট হয়, তখন মানুষ সহজেই বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়ে পড়ে। এছাড়া এই শ্বাসযন্ত্রের অসুখ ছাড়া বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ এবং আমাদের মেটাবলিক ডিসঅর্ডার, বিভিন্ন কিছু এগুলোর সাথে রিলেটেড। এবং সেইগুলো আমরা যদি ইগনোর করে যাই, আমরা যদি এগুলোকে অ্যাড্রেস না করি, তাহলে একটা পর্যায়ে এটার ভোগান্তি আমাদের আসবে এবং বিভিন্ন ধরনের অসুখে আমরা আক্রান্ত হব। বিভিন্ন ধরনের ক্যান্সার, এটার একটা অন্যতম জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট থেকে আসা, যে পলিউশনগুলো আসে, বিভিন্ন ধরনের খাদ্যনালীর অসুখ, শ্বাসযন্ত্রের অসুখ, এমনকি আমাদের হৃদরোগ পর্যন্ত এটার সাথে রিলেটেড। সো এই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে মিনিমাইজ করতে হবে, আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে এই ব্যাপারে আগে আসতে হবে। আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেন, এবং সেই রকম যে প্রত্যেকটা মন্ত্রণালয় যদি এগুলোকে সমন্বয় করে সুন্দরভাবে এই জিনিসগুলো মেনটেন করে, তাহলে আমরা হয়তো আজকে না হলেও ধীরে ধীরে আমরা এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো, যেটা আমাদেরকে বিভিন্ন ধরনের অসুখগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে হেল্প করবে। নিশ্চয়ই তাই। এবং স্যার, ব্যক্তি উদ্যোগে আমরা যদি প্রত্যেকটা মানুষ এগিয়ে আসি, হয়তো বা এটাকে প্রতিরোধ করা সম্ভব। অবশ্যই, বিশেষ করে যদি সবুজায়ন তো একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যেরকম আমাদের দুটো জিনিস ঢাকাতে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমরা পলিথিন ব্যাগ, যেটা আমরা, এবং আমাদের সচেতনতা যে মানুষটা আপনি দেখুন এখান থেকে বেড়াতে গেলো সিডনিতে বা নিউ ইয়র্কে, কোনো একটা জিনিস ওয়াস্ট হলে সে পকেটে রেখে পরে যার একটা ডাস্টবিনে ফেলছে, কিন্তু এয়ারপোর্টে নামার পরে সেটা সে
থ্রো করতেছে তারপর একদমই ফার্স্ট তাই। নামার পর এই যে একটা এই টেন্ডেন্সি বা এই দ্বিচরিত্রতা এটা দূর করতে হবে। এটার জন্য অনেক কিছু করে, শুধু সচেতনতা না, এটা ল এনফোর্সমেন্ট থাকতে হবে। এই লোকটাই সেম মানুষ যখন ওখানে করছে না এখানে করছে, এটা কিন্তু সচেতনতার ব্যাপার না, এটা ল এনফোর্সমেন্টটাকে স্ট্রিক্ট করতে হবে যে এটা করলে তার এটা ফাইন হবে। এবং সেটা যদি আমরা স্ট্রিক্টলি একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই যে জিনিসগুলো যেটা আমাদের প্রতিদিন মিলিয়ন মিলিয়ন নষ্ট হচ্ছে, ডলার নষ্ট হচ্ছে এগুলোকে ঠিক করার জন্য, এগুলো গার্বেজগুলো এবং আমাদের যে পলিথিন বিশেষ করে এবং অন্যান্য ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলো এগুলোকে রিসাইকেলিং করা এবং এদের থেকে রক্ষা করা আমার দরকার। পাশাপাশি আমাদের সবুজায়ন, যেটা আমরা যদি আজকে বিভিন্ন অর্গানাইজেশন ব্যক্তিগতভাবে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি আমাদের জানি যে আরও কতগুলো অর্গানাইজেশন, বিশেষ করে চ্যানেল আইন মজুমদার বাবু, তাকে আমি খুব শ্রদ্ধা করি এবং তার এই অ্যাক্টিভিটিগুলোর জন্য যে অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাচ্ছেন এবং আরও অন্যান্য অর্গানাইজেশন করতেছে, এগুলো কিন্তু অনেকটা হলে আমাদেরকে রক্ষা করছে, বাঁচিয়ে রাখছে। কারণ আমাদের দেশে যে 25% বনভূমি থাকার কথা সেটা কিন্তু নেই, যেটা আমাদেরকে ফুসফুসের মতো কাজ করে, বাতাসকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে অক্সিজেন ছেড়ে দেয়। এই জিনিসগুলোরও ল্যাকিং ঢাকা সিটিতে এবং যে কোনো নগরের যে উন্নয়ন আরবানাইজেশন, সেখানে এগুলো অনেক প্রচুর গাছ কাটা পড়ে এবং সেটা আরও ধ্বংসাত্মক। এগুলো আমাদের সচেতনতা, আমাদের ল এনফোর্সমেন্ট দুটো সমন্বয়ে কাজ করতে হবে, ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসতে হবে। আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা এটাকে আরও আগে এগিয়ে নিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো এবং সুন্দর পৃথিবীটাকে আমরা সেভ করতে পারবো। নিশ্চয়ই। এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন, গভর্নমেন্ট, প্রাইভেট এবং ব্যক্তি উদ্যোগ সকলে যদি এক্ষেত্রে ভূমিকা পালন করে, এটিকে হয়তো বা আমরা অনেক সামনে ভালো কিছু দেখতে পারবো। একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা যেমনটি বলছিলাম যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এগুলো আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। একটু যেতে চাই ফুসফুসের বিষয়টি। স্যার, ফুসফুসে আসলে কি ধরনের জটিলতা হওয়ার শঙ্কা রয়েছে? আচ্ছা, এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের যে পরিবেশ দূষণের ফলে কিন্তু বিভিন্ন পার্টিকেল আমাদের বাতাসে এগুলো ঘূর্ণায়মান, এবং দেখা যাচ্ছে এগুলোর মধ্যে অধিকাংশই কিছু থাকে কার্সিনোজেন বা ক্যান্সার উৎপাদনকারী থাকে, কিছু থাকে যে ফুসফুসের স্বাভাবিক কর্মকাণ্ডকে বিনষ্ট করে, স্বাভাবিকভাবে যে ফুসফুস প্রসারিত হয় বা রক্তনালীর সাথে যে গ্যাস এক্সচেঞ্জ হয় এটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেক ক্ষেত্রে সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস বা বিভিন্ন ধরনের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কিন্তু আমাদের হচ্ছে। দেখা যায় যে ফুসফুসে যে ইলাস্টিক ফাইবার থাকে বা তন্তু থাকে সেটা কিন্তু সম্প্রসারিত হতে পারে না, একটা শক্ত হয়ে যায়। যেমন ধরুন যে কোভিড ভাইরাসে আক্রমণ হওয়ার ফলে যেরকম প্যাথোলজি আমরা দেখতে পাই, এরকম দূষণের ফলেও আসতে পারে। এছাড়াও ধরুন যে আমাদের যে ধূমপান বা এই স্মোক বা ইট ভাটা বা এগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে সিওপিডি, আমরা বলি যে দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ, এখানেও একই সমস্যা, যে ফুসফুসের যে গ্যাস এক্সচেঞ্জটা ব্যাহত হয় এবং দেখা যাচ্ছে যে অতিরিক্ত প্রদাহ সৃষ্টির ফলে একসময় দেখা যায় যে ফুসফুসের অতিমাত্রায় রক্ত প্রবাহ হয় এবং দেখা যায় পালমোনারি হাইপারটেনশন তৈরি হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু বায়ু দূষণের ফলে অন্য মাত্রায় তো নিয়ে যাচ্ছে। এছাড়াও ইনফেকশন বা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ তো রয়েছেই, তো সেগুলো আমাদেরকে পোহাতে হচ্ছে। তো এগুলো হচ্ছে প্রধানত ফুসফুসের প্রধান রোগ, যেগুলো ফুসফুসের বিষয়টি নিয়ে স্যার বললো, আপনি তো স্যার দীর্ঘদিন রেসপিরেটরি মেডিসিন নিয়ে কাজ করছেন এবং সফলতার সাথে ক্যারিয়ার করছেন। একটু জানতে চাই স্যার, ফুসফুসে তো অসংখ্য ব্যাধির কথা আমরা জানলাম, সিওপিডি আসলে কি ধরনের ব্যাধি, কি করে একজন ব্যক্তি বুঝবেন তিনি সিওপিডিতে আক্রান্ত? ধন্যবাদ। কারণ সিওপিডি শব্দটা কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে খুব পরিচিত হয়ে গেছে। যদি আগে আমরা এটাকে ব্রঙ্কাইটিস বলে তাদেরকে শেখাতে হতো বা আর একটা এমফাসিস আছে, কিন্তু সিওপিডিটা এখন খুব পরিচিত। আমাদের যেহেতু বিভিন্ন ধরনের আমরা ডেগুলো পালন করি, ওয়ার্ল্ড সিওপিডি ডে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার কারণে পরিচিত হয়েছে। তো সিওপিডিটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে প্রতিবন্ধকতা, শ্বাসনালীটার প্রতিবন্ধকতা। আমাদের শরীরে যে অর্গানগুলো আছে তার মধ্যে আমি আগেই বলেছি যে ফুসফুস একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান। এই ফুসফুসটাই যদি আমাদেরকে অক্সিজেন সার্বক্ষণিকভাবে সাপ্লাই দিয়ে যাচ্ছে, এটাই যদি সাপ্লাই দিতে না পারে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অর্গানগুলো এটাতে ক্ষতিগ্রস্ত হবে। শরীরে যদি অক্সিজেন লেভেলটা কমে যায় তাহলে সাথে সাথে হার্ট, ব্রেন, কিডনি, এই তিনটা এই অর্গান তিনটা আগে খুবই সিভিয়ার ইম্প্যাক্ট হবে, অনেক ক্ষেত্রে রিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। সো আমাদের শরীরকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ রাখা এই ফুসফুসের একটা দায়িত্ব। কিন্তু ফুসফুস নিজে দুটা ফুসফুসকে আমরা দুটা ভাগে ভাগ করি, একটা ফুসফুস প্রপার, যেটা আমরা ছবিতে যারা দেখেছি, আর একটা যে ফুসফুসের যে বাতাস প্রবাহিত হয় শ্বাসনালী, যেটা আমাদের নাক বা মুখ থেকে শুরু হয়ে ভিতরটা শুরু হয়ে গেল ট্রাকিয়া, ব্রঙ্কিওল, হ্যাঁ, এইভাবে আমাদের ল্যারিংস, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কিওল হয়ে এটা আমাদের অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছায়। তো এই যে শ্বাসনালীগুলো যেদিক দিয়ে বাতাস প্রবাহিত হয় এবং বাতাস অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এই পথটাকে নিয়ে মূলত আমরা সিওপিডি ব্যাপারটা বলে থাকি। সিওপিডিতে এই পথটা শুরু হয়ে যায়
হ্যাঁ, এই পথটা শুরু হয়ে যায়। কীভাবে শুরু হয়? আমাদের ফুসফুসে আমাদের যে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, ট্রাকিয়াটা তো কার্টিলেজ থাকে, অনেক স্ট্রংলি থাকে, এটাতে তেমন কোনো অসুবিধা নেই। তারপরে যে ভাগ হয়ে গেল রাইট অ্যান্ড লেফট ক্যারিনা, এবং ব্রঙ্কাই ব্রঙ্কিওল দুইটা লাংসে ঢুকে যায়। এই ব্রঙ্কাই ব্রঙ্কিওল স্মুথ মাসলগুলো থাকে এবং সেরোসেল লেয়ার থাকে বাইরে। আমরা একটা মানুষ যখন ধূমপান শুরু করে, হ্যাঁ, সেই 18 বা 20 বছর বয়সে, তারপরে সে ডেইলি স্মোক করতেছে একটা নির্দিষ্ট মাত্রায়। একটা মানুষ স্মোক করে মূলত কিন্তু একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে অনলি দ্য নিকোটিন। এই নিকোটিনটা যদি তার শরীরে যায় তাহলে সেটার জন্য একটা ইউফোরিক বা একটা যে সেন্সেশন পায়, এটার মধ্যে তার নেশা বলি বা যেটা বলি এটা পায়। কিন্তু এই নিকোটিনটা আসে কোত্থেকে? নিকোটিনটাকে পাওয়ার জন্য তাকে টোবাকো বারণ করতে হচ্ছে। একটা সিগারেটের মধ্যে টোবাকো দেওয়া হচ্ছে, টোবাকোকে পোড়ায় বারণ করে সেখান থেকে আসতেছে। ফলে দেখা যায় এখান থেকে প্রায় 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয়, যেগুলো এই নিকোটিন নিয়ে নেওয়ার সাথে সাথে এগুলো আমাদের শরীরে ঢুকে যায়, শ্বাসনালীতে যায়। এবং এটার মধ্যে বিভিন্ন জিনিস, অ্যালকালয়েডস থেকে শুরু করে বিভিন্ন ইরিটেন্ট অ্যালার্জেনাস কার্সিনোজেনিক আছে, এগুলো শ্বাসনালীর যে মিউকোজাল লেয়ারটা আছে, আমাদের এপিথেলিয়ামগুলো আছে, এটার উপর প্রতিদিন প্রতি যখনই স্মোক করতেছে ইরিটেট করতেছে, করে ক্রনিক ইরিটেশন ফলোড বাই ইনফ্লামেশন, স্ক্যারিং হয়ে আস্তে আস্তে ইয়ারওয়েটা ন্যারো হচ্ছে। যদি আমাদের শুরুতে এইরকম থাকে, আস্তে আস্তে শুরু হয়ে এইরকম হয়ে আসতেছে, হ্যাঁ, ক্যালিবারটা। তো যখন এই ন্যারো হয়ে গেল ইয়ারওয়েটা, তখন কি হবে? তার যে প্রয়োজনে বাতাস যে পথে প্রবাহিত হতো সেই পথটা শুরু হয়ে আসলো। তখন সে জোরে শ্বাস নিলে যখন প্রবাহিত হতে আটকে যাবে, তখন সে এটা বুঝতে পারবে সামথিং রং, তখন আস্তে শুরু হলো এবং গ্রাজুয়ালি এটা বাড়তে থাকে। একটা পর্যায়ে চলে আসে যে সে একটা কথা বলতে গেলেও সে হাঁপিয়ে যায়। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে একটা সিওপিডি পেশেন্ট যখন শুরু হলো সিওপিডি প্রক্রিয়াটা, একটু জোরে হাঁটলে বা সিঁড়িতে উপরে উঠলে সে টায়ার্ড হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, বাংলা রোগীদেরকে বলি, শ্বাসকষ্ট হচ্ছে। এবং এটা গ্রাজুয়ালি বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসে যে সে 100 গজ পর্যন্ত হাঁটতে পারছে না। আগে তো 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে চলে যেত। তারপর একটা পর্যায়ে সে নিজের কাপড় চোপড় খুলতে সে টায়ার্ড হয়ে যাচ্ছে এবং কথা বলতে টায়ার্ড হচ্ছে। একটা স্টেজ, আমরা যদি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4, 5 যাই, এভাবে গ্রাজুয়ালি এই যে অবস্থাটা, এটা কারণটা কি? শ্বাসনালীটা সরু হয়ে আসা, ডিউ টু এটা ক্রনিক ইনফ্লামেশন অ্যান্ড স্ক্যারিং। এটা স্মুথ মাসলগুলো টাইট হয়ে আসে, প্লাস ঠিক হয়ে যায় এবং মিউকাস রিলিজ হয়। সব মিলে তার শ্বাসনালীটা এত সরু হয়ে আসে যে সে শুয়ে থাকলে বা বসে থাকলে কোনো রকমের চলছে, একটু নড়াচড়া করতে গেলে সে শ্বাসকষ্ট হবে। এই অবস্থাটা সিওপিডি। সিওপিডির এই যে ইরিটেশনটা, সিওপিডিতে আক্রান্ত হচ্ছে একজন ব্যক্তি, একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, সিওপিডিতে আক্রান্তের ঝুঁকিতে আসলে কারা? যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে পারে? দেখুন, এটা আমাদের সাধারণত একটা চিরাচরিত ধারণা আছে যে মানে শুধুমাত্র ধূমপান করলেই সিওপিডি হবে, কিন্তু এছাড়াও দেখা গেছে যে ঘরোয়া যে স্মোক আছে, যে অ্যাক্টিভ স্মোকিং ছাড়াও প্যাসিভ স্মোকিংয়েও কিন্তু নারীরা আক্রান্ত হতে পারে বা রান্না বান্নায় হতে পারে। হ্যাঁ, আবার ধরুন যে আমাদের যে ইট ভাটা বা যেগুলোতে আমাদের ফিউম যে নির্গত হচ্ছে, হ্যাঁ, ধোঁয়া নির্গমনকারী যে শিল্পগুলো আছে, হ্যাঁ, সেগুলোতেও কিন্তু এই সিওপিডি আক্রান্তের ঝুঁকি অনেক বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে স্মোক করে তাদের আক্রান্তের ঝুঁকি বেশি, আপনি বলছিলেন। সেটি তো সর্বোচ্চ। স্যার, আজ তো আমরা দীর্ঘমেয়াদী ব্যাধি নিয়ে কথা বলছি, নিশ্চয়ই সিওপিডি এর আওতাভুক্ত। সিওপিডি যারা দীর্ঘদিন ধরে এই ক্রনিক ডিজিজটাতে ভুগছে, আসলে আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি ভুগুক এবং শ্বাসকষ্ট নিয়ে তার দীর্ঘ সময় তার লাইফ থেকে পাস হয়ে যাক বা এত কষ্ট যন্ত্রণার মাঝে তিনি লাইফটাকে অতিবাহিত করুক। একটু জানতে চাই যে সিওপিডি হলে আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সিওপিডি চিকিৎসা যদি আসলে এটা ভাগ আছে যে এমফাইসেমা কি ব্রঙ্কাইটিস, সেটা তো আমাদের আছেই। তো সেটার পাশাপাশি মানে সাধারণত আমরা যখন প্রাথমিকভাবে রোগীগুলো আসে, আমরা স্পাইরোমেট্রি করে দেখি যে তার ফুসফুসের সক্ষমতা কতটুকু কমেছে বা গ্যাস এক্সচেঞ্জ কতটুকু হচ্ছে বা এখানে কোনো আনুষঙ্গিক কোনো জটিলতা, হৃদরোগ মানে হয়ে গিয়েছে কিনা। তো সেক্ষেত্রে বেসিক প্যাথোলজি হিসেবে আমরা তাকে প্রথমত কিছু ঔষধ বা শ্বাসনালী সম্প্রসারণমূলক কিছু ঔষধ দেওয়া হয়, সেটা খাবার হতে পারে বা ইনহেলেশন ফর্মে হতে পারে, নেবুলাইজেশন ফর্মে হতে পারে। এটা হলো প্রাথমিক দশায় তার এটা চিকিৎসা। এবং এই ইনহেলারগুলো এখন বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, এটা তো আসলে চিরাচরিত চিকিৎসা আছেই। পাশাপাশি যদি দেখা যায় যে একদম এন্ড স্টেজে বা একটু যখন অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, যে যেখানে আমাদের সহকর্মী বললেন যে এখানে স্মুথ মাসলগুলো বেশ মোটা হয়ে গিয়েছে বা ঠিক হয়ে গিয়েছে, তখন কিন্তু সেখানে আসলে দেখা যায় যে ইনহেলার মানে ইউজ করলেও পর্যাপ্ত পরিমাণ শ্বাসনালী সম্প্রসারণ ঘটে না। তো সেক্ষেত্রে তখন আমরা যেটা করি যে 2 রকমের চিকিৎসা পদ্ধতি আছে, যে এটা হলো আপনার এই স্মুথ মাসল বা যেটা মোটা হয়ে গিয়েছে বা শ্বাসনালী যে শুরু হয়ে গিয়েছে, এছাড়াও যে ফুসফুসের যে সম্প্রসারণ ক্ষমতা, যেমন দেখা যাচ্ছে যে ওভার ইনফ্লেশন হয়ে যায় ফুসফুস এবং তার ফলে সেটা রিকয়েল করতে পারে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেখানে ওই একটা ফাইবারের একটা সমস্যা হয়। তো সেটার জন্য আমাদের একটা দরকার, চিকিৎসার একটা মাধ্যম হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। তো এইটা আমরা 2 ভাবে পেতে পারি। একটা হতে পারে আপনার হচ্ছে যে রোগীর শরীর থেকে প্লেটলেট লাইজেট আমরা সংগ্রহ করি, অনুচক্রিকা সংগ্রহ করি। অনুচক্রিকা সংগ্রহ
করার পরে সেটাকে অনুচক্রিকার মধ্যে এটা স্রষ্টাপ্রদত্তভাবে আলফা গ্র্যানিউল এবং ডেন্স গ্র্যানিউল আছে, তো সেটাকে যখন ভেঙে ফেলা হয় তো সেটার মধ্যে অনেক ধরনের প্রোটিন রিলিজ হয়। হ্যাঁ, তো সেই প্রোটিনগুলো এটাকে বলা হচ্ছে অটোলোগাস প্লেটলেট লাইজেট বা অনুচক্রিকা ভাঙনের ফলে প্রাপ্ত কিছু প্রোটিনের সমষ্টি। হ্যাঁ, তো সেইটা যখন নেবুলাইজেশন বা ইনহেলেশন ফরম্যাটে আমরা যখন রোগীকে দিই, ওইখানে কিন্তু অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টরস থাকে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, বা আমি আসলে খুব ভারী নাম বলতে চাচ্ছি না, তো মূলত থাকে হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, আর থাকে হলো ওইখানে এই যে স্মুথ মাসেলকে আবার রিট্র্যাক্ট করানোর মতো কিছু প্রোটিনস আছে। তো সেগুলো যদি আপনার নিয়মিত বিরতিতে যদি তাকে ইনহেলেশন করা হয়, তো এটা প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন স্টাডিতে, বা এটা সফল ট্রায়ালও হয়েছে। সেক্ষেত্রে আমরা ওই যে ফুসফুসের যে শ্বসন ক্ষমতা সেটা আবার ধীরে ধীরে ফিরে আসে, সাধারণত 16 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মতো একটা সময় লাগে। আর এ ব্যতীত যদি দেখা যায় যে সেখানে আরও কিছু স্টাডি আছে, যেমন ধরুন যে লাং সিটি বা এগুলো করে যদি দেখা যায় যে ওইখানে আপনার লাং কোলাপস হয়েছে, তো সেক্ষেত্রে তখন আমরা ওখানে স্টেম সেল থেরাপিও আমরা দিতে পারি। মেজেনকাইমাল স্টেম সেল যদি প্রয়োগ করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে ওইটা ওখানে আপনার হচ্ছে লাংটাকে রিজেনারেট করে। যে অ্যালভিওলাইগুলো যেগুলো আমরা বলি ডরমেন্ট আছে, বা যেগুলো ওখানে লাংয়ের মধ্যে, কিন্তু স্টেম সেলের একটা বৈশিষ্ট্য হলো এটা যখন শিরাপথে প্রয়োগ করা হয় তখন কিন্তু 70% স্টেম সেল কিন্তু লাংয়েই ক্যাপচার্ড হয়। হ্যাঁ, তো এখানে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা আরও অনেক ধরনের কোষ থাকে, তারা ওটাকে ক্যাপচার করে। তো এই স্টেম সেলগুলো রক্তে মিশে যাওয়ার পরে যখন ফুসফুসে উপস্থাপন হয়, সেখানে কিন্তু ফুসফুসের মধ্যে অনেক ধরনের প্রোজেনিটর সেল থাকে বা আদি কোষ থাকে, সেগুলো থেকে আবার ওই অ্যালভিওলাইগুলো আবার পুনরায় তৈরি হতে পারে। এটা একটা পদ্ধতি। আরেকটা হতে পারে যে মলিকুলার সিগন্যালিংয়ের মাধ্যমে যে অ্যালভিওলাইগুলো হয়ে গেছে, আপনার হচ্ছে আমরা বলি ডরমেন্ট হয়ে গিয়েছে, বা যেগুলো কোলাপস করেছে, ওগুলোকে ওনারা স্ক্যাভেঞ্জ করে। স্ক্যাভেঞ্জ মানে ওগুলোকে আস্তে আস্তে শরীরের সাথে অ্যাবজর্ব করে দেয়। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, সাধারণত স্টেম সেল প্রয়োগের পরে মাস 6 লেগে যায় এটার সফলতা আসতে। নিশ্চয়ই স্যার, এটি তো যেহেতু নিরাময়যোগ্য কোনো ব্যাধি নয়, নিয়ন্ত্রণযোগ্য একটি ব্যাধি, তো চিকিৎসা পদ্ধতির সুবিধা আপনি কি সংযুক্ত করতে চান এক্ষেত্রে? ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জুর আমি একটা কথা ধরে বলি যে আমাদের সিওপিডি উনি যেটা বলছিলেন দ্যাটস রাইট, যে এখন এনভায়রনমেন্টাল যে পলিউশন এবং আদার এক্সপোজার, এগুলো স্মোকিংয়ের সাথে আরেকটা ইম্পর্টেন্ট থিং। আমরা তো যেটা আগে শুধু স্মোকিংকে নিয়ে বেশি আমরা দায়ী করতাম, স্মোকিংয়ের সাথে অন্যান্য ফ্যাক্টরগুলো যুক্ত হলে এটাকে আরও অ্যাগ্রাভেট করে। এবং শুধু দেখা গেল যাদের সিওপিডি ডেভেলপ করেছে, যারা স্মোক করে, তাদের মধ্যে অনলি 15% ডেভেলপ সিওপিডি, কিন্তু যাদের সিওপিডি ডেভেলপ করে গেছে তাদের প্রায় 100%ই স্মোকার ছিল। কাজে স্মোকিং প্লাস আদার্স এই দুটো মিলেই এই জিনিসগুলো হয়ে থাকে। তো এখন যে ট্রিটমেন্টগুলো আমাদের এখন প্রযোজ্য একটা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, সিওপিডি পেশেন্টের ট্রিটমেন্টটাকে মূলত রিহ্যাবিলিটেশন বলা হয়। যেহেতু এটা একটা নিরাময়, আপনি যে আগে বলেছেন নিরাময়যোগ্য রোগ নয়, এটা নির্মূলযোগ্য রোগ নয়, কাজেই এই পেশেন্টটাকে তার নর্মাল অ্যাক্টিভিটিতে বা যতটুকু সম্ভব কর্মক্ষম রাখার জন্য যে প্রক্রিয়াটা আমরা করে থাকি, যে প্ল্যানিংটা দিয়ে থাকি, সেটা রিহ্যাবিলিটেশন। সিওপিডি, বিশেষ করে এন্ড স্টেজ সিওপিডি, মডারেট টু এন্ড স্টেজ সিওপিডি ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, রিহ্যাব প্রোগ্রাম। সেখানে অনেকগুলো জিনিসকে আমরা এনকারেজ করি। একটা হলো যেটা হলো ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং মেডিকেল ট্রিটমেন্ট, সেটার মধ্যে আমরা পরে আলোচনা আসছি। এছাড়া গেল যেমন এগুলো পেশেন্ট যে ব্রিদিং এক্সারসাইজ, এগুলো যে তাদের যে এক্সারসাইজগুলো আমরা শেখাই যাতে লাংটাকে এক্সপান্ড করতে পারে, এটাকে এক্সপান্ড করতে পারে, সেগুলো দেখা হয়। নিউট্রিশনাল সাপোর্ট, এই পেশেন্টগুলোকে পার্টিকুলার টাইপ অফ নিউট্রিশন ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রোটিন রিচ, লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন, এই জিনিসটাকে বেশি এনকারেজ করা হয়। আমরা এই জিনিসগুলোকে যদি করি তাহলে শরীরে কার্বন ডাইঅক্সাইড, বিশেষ করে সিওপিডি পেশেন্টদের একটা বড় প্রবলেম হচ্ছে তার কার্বন ডাইঅক্সাইড রিটেন করে, এবং ব্লাডেও আমরা কার্বন ডাইঅক্সাইড বেশি পাই এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে। কাজেই এটাকে ঠিক করার একটা প্রক্রিয়া হিসাবে আমরা ধরতে পারি যে লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন ডায়েট, তার মাসেল মাসগুলো যেন একটু ইম্পর্টেন্ট হয়, একটু ডেভেলপ করে, এবং শরীরে কার্বোহাইড্রেট থেকে কার্বন ডাইঅক্সাইডের যে প্রক্রিয়াটা সেটা যেন কমে যায়, এটা একটা গেল। তারপরে আসে পেশেন্টের আপনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এটা সিওপিডি পেশেন্টগুলো প্রায় এক্সাজারেশন হয়ে হাসপাতালে আসার অন্যতম কারণ হচ্ছে ইনফেকশন, যে কোনো ধরনের ভাইরাল আর ব্যাকটেরিয়াল, যেটা আমাদের নেচার থেকে প্রতিহত হচ্ছে, কমন কিছু অর্গানিজম দিয়ে এগুলো হয়। তো এগুলোকে প্রিভেন্ট করার জন্য এই পেশেন্টগুলোকে, সিওপিডি পেশেন্টগুলোকে নিয়মিত ভ্যাকসিনেশন, তার মধ্যে যেটা ইনফ্লুয়েঞ্জা, তথ্য স্যার এটি অনেকে হয়তো জানেন, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া ভ্যাকসিন ইউএসএ, তারপরে ইংল্যান্ডে বা অথবা কানাডা, এই সব দেশে তো 60 অ্যান্ড অ্যাবাভ যাদেরকে মেইন
পার্ট অফ সিওপিডি ধরা হয় তাদের তো বাধ্যতামূলকভাবে এগুলো দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে আমরা আমাদের এভারকেয়ার হসপিটালে আমি আমার যত পেশেন্ট আফটার দিস ট্রিটমেন্ট আমরা এটা তাকে অ্যাডভাইস করে দিই, যেমন প্রতি বছর সে একটা করে ইনফ্লুয়েঞ্জা ফ্লু শট নেবে, আর একটা নিউমোনিয়া ভ্যাকসিন এখন যেটা পাওয়া যায় ওয়ান্স ইন লাইফ অথবা কোনো কোনো ক্ষেত্রে বুস্টারের প্রয়োজন হয়, এটা যদি না হয় তাহলে চান্স অফ ইনফেকশন কমে যায়, এবং ইনফেকশন সিওপিডি পেশেন্টের হইলেই তখন তাকে অ্যাকিউট এক্সাজারেশন হয়, শ্বাসকষ্ট মাত্রা অনেক বেড়ে যায়, অক্সিজেন লেভেল কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, হসপিটাল ইমার্জেন্সিতে ছুটে আসে, ভর্তি হতে হচ্ছে, কখন আইসিইউতে যেতে হচ্ছে, এইভাবে বিশাল একটা ইকোনমিক বার্ডেন পেশেন্টের পড়ে যাচ্ছে। কাজে এইটার থেকে রক্ষার জন্য আমরা এই ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং গেল। আর ফাইনালি ভ্যাকসিনেশন সম্পর্কে জানবো যে ভ্যাকসিনেশনটা আসলে কতদিন পর পর করা জরুরি, কিংবা কি কি ক্ষেত্রে কোন কোন ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিনেশন করেন আমরা জানবো, কিন্তু স্যারের কাছে একটু জানতে চাই। স্যার আপনি তো বলছিলেন স্টেম সেল থেরাপির কথা, এই ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে অনেক ক্ষেত্রে। স্টেম সেল তো নিয়মিত নিচ্ছে নিশ্চয়ই, সেক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো শঙ্কা রয়েছে? ছোট্ট করে জানবো। এটা একটা ভালো প্রশ্ন। তো এখানে দেখা যায় যে স্টেম সেল থেরাপির পূর্বে সাধারণত রোগীর যে রক্তের সাথে আমরা বলি যে এইচএলএ ক্রস ম্যাচ করে নেওয়া হয়, যেহেতু এটা অ্যালোজেনিক সোর্স থেকে আগত। তবে এটা দেখা গেছে যে অটোলোগাস সোর্স থেকেও মানে আমি রোগীর নিজের বোন ম্যারো বা ফ্যাট থেকে স্টেম সেল সংগ্রহ করে সেটাকে কালচার করে সেটিও ব্যবহারযোগ্য। তবে এছাড়াও অ্যালোজেনিক সোর্স বা আম্বিলিক্যাল কর্ড যেটা, সেখান থেকে আমরা স্টেম সেল সংগ্রহ করে ব্যবহার করছি। তো সেটি যেহেতু অ্যালোজেনিক অর্থাৎ ভিন্ন মানুষের, সেটি কিন্তু আমরা আগে ক্রস ম্যাচ করে নিই। এছাড়াও দেখা গেছে যে রোগীর যে আরও অন্যান্য যে প্যারামিটারগুলো থাকে, যেমন ধরুন যে শরীরে ইন্টারলিউকিন 6-এর মাত্রা বা এগুলো আমরা কিছু মলিকুলার আমরা চেক আপ করে আগে দেখে নিই যে এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্ম দেবে কিনা। তো সাধারণত দেখা গেছে যে এটা যদি ইন্ট্রাভিনাস রুটে এটা প্রয়োগ করা হয় এবং রোগীর যদি ওই পার্টিকুলার সময়ে যদি কোনো ইনফেকশন চালু না থাকে, আমরা সেটা যেহেতু আমার সহকর্মী বললেন যেখানে ভ্যাকসিন যদি দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের মাত্রা অনেকাংশে কমে যায়। তো সাধারণত আমাদের কাছে যে রোগীগুলো আসে এগুলো অলরেডি ভ্যাকসিনেটেড বা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে, বা হয়তো বা এলটিওটি বা দীর্ঘমেয়াদী অক্সিজেন সাপোর্টে রয়েছে, সর্বোচ্চ মাত্রার ব্যায়াম করছে বা এলটিওটি নিচ্ছে। তো তদুপরি দেখা যায় যে পর্যাপ্ত জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। তো ইন দ্যাট কেস তখন আমরা ওই ইনফেকশন থাকা অবস্থায় আমরা স্টেম সেল প্রয়োগ করি না। তো এগুলো যদি সতর্কতা অবলম্বন করা হয় তাহলে সাধারণত এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সাধারণত এটা থিওরিটিক্যালি কিছু অ্যানিম্যাল মডেলে দেখা বলে যে পালমোনারি এম্বোলিজম বা এমন কিছু হয় কিনা, কিন্তু কোনো হিউম্যান মডেলে বা যতগুলো ক্লিনিক্যাল ট্রায়ালস পৃথিবীব্যাপী চালু রয়েছে বা সাকসেসফুলি হয়েছে, সেটা কোভিডের সময় থেকে যখন আমরা চায়না থেকে শুরু করলাম বা ইউএসএ, তো কোনোটাতেই পরিলক্ষিত হয়নি। স্যার একজন দর্শক অপেক্ষায় রয়েছে, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের? দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন? সমস্যা কি আপনার? আপনার ভলিউমটা একটু বাড়িয়ে কথা বলতে হবে দর্শক, আমরা শুনছি আপনাকে। দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের? হ্যাঁ শুনছি, আমি শুনতে পাচ্ছি, আপনি চেষ্টা করেন। স্যার আমরা আসলে হয়তো নেটওয়ার্ক বিঘ্ন ঘটেছে, আমরা শুনতে পারছি না প্রপারলি। আমরা যে বিষয়টিতে ছিলাম যে ইনফেকশন, আসলে সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে ইনফেকশন অনেক বেশি, সেক্ষেত্রে ভ্যাকসিনেশন করাটা অত্যন্ত জরুরি। স্যার এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো, তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল আল মামুন, যিনি সিনিয়র কনসালটেন্ট কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মঞ্জুরে খোদা, যিনি বাত ব্যথা এবং মেডিসিন বিশেষজ্ঞ টোটিসাল হেলথ এবং রিসার্চ। স্যার দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যাদের দীর্ঘমেয়াদী ফুসফুসের জটিলতা অর্থাৎ সিওপিডি রয়েছে। স্যার আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন গ্রহণ করাটা অত্যন্ত জরুরি, একটু জানতে চাই ভ্যাকসিনেশনের বিষয়টি। হ্যাঁ,
ডক্টর অর্থী যেটা বললেন আপনি, যে ভ্যাকসিনেশনটা হচ্ছে পেশেন্টগুলোকে আমি আগেই বলেছি যে রিপিটেড ইনফেকশন থেকে প্রিভেন্ট করা হেল্প করে। হ্যাঁ, আমাদের যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা প্রতি বছর দিতে হয়, কারণ এটা খুব মিউটেট করে, ভ্যারি মিউটেন্ট ভ্যারিয়েন্ট, যেগুলো ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি এবং A1, B1 অনেকগুলো সাবটাইপ আছে এবং একটা মিউটেন্ট করে। এই জন্য আমরা যদি একবার ভ্যাকসিন দিয়ে যদি দীর্ঘমেয়াদী আমরা রেখে দিতে হবে না, প্রতি বছর এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে হচ্ছে। আর নিউমোনিয়া ভ্যাকসিনটা যেগুলো মোস্ট অফ দ্য কমন অর্গানিজমগুলোকে কাভার করে, সেটা আমরা এখন যেটা ফাইজার তৈরি করেছে প্রিভেন্ট 13, এটা আমাদের ওয়ান্স ইন লাইফ একবার দিলে এটা কন্টিনিউ করে। এবং আরেকটা যেটা আছে নিউমোভ্যাক্স 23, এটাকে আমরা বুস্টার হিসেবে 3 বছর পরে দিলে এটাকে আরও স্ট্রেনথেন হয়। এছাড়া কিছু ওরাল ফর্মও চলে আসছে ইদানিং কিন্তু। হ্যাঁ, ওরাল ফর্ম বা ভ্যাকসিন যেগুলো কমন রেসপিরেটরি ব্যাকটেরিয়া যেগুলো এটা থেকে এক্সট্রাক্ট করে যেগুলো তৈরি করা হয়েছে, এবং এগুলো বডিতে এগুলোর এগেনস্ট ইমিউনিটি তৈরি করে ওরাল ভ্যাকসিন বলা হয়। এগুলো সবগুলো টার্গেট আলটিমেটলি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা। ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করলে কমন আমাদের দেখা গেল ঘুরে ফিরে আমরা যখন কালচার করি অথবা রেসপিরেটরি প্যানেল করি একটা পেশেন্টের, তখন যে অর্গানিজমগুলো প্রায় পেশেন্টে খুব কমন কয়েকটা অর্গানিজমে আসে, হ্যাঁ, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। কাজে এইগুলোকে প্রিভেন্ট করার জন্য, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য এই আমরা যে ভ্যাকসিনগুলো দিচ্ছি, 3টার যে কথা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা একজনের যেমন ইকোনমিক বার্ডেন কমায়, আমাদের হসপিটালের আমাদের বেড ক্রাইসিসটাও কমায়, কারণ অনেক পেশেন্টগুলো বাসা থেকে ট্রিটমেন্ট চালাতে পারে। তবে উইথ দ্য হোপ দ্যাট যে সে ভালো থাকবে, উইথ প্রিভিয়াস যেগুলো আমি আলাপ করলাম যে রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামটা, সেটাকে কন্টিনিউ করতে হবে। এবং মেডিকেল ট্রিটমেন্ট যে জিনিসটা আমরা এখনো বলি নাই, মেডিকেল ট্রিটমেন্ট তাকে রেগুলার চালিয়ে যেতে হবে। মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে যেগুলো আছে বিভিন্ন ধরনের আমরা MDI প্রোডাক্ট, মিটার ডোজ ইনহেলার বা DPI, ড্রাই পাউডার ইনহেলার, নেবুলাইজেশন, যেগুলো তার শ্বাসনালীর ভিতরে যে ওষুধ যাবে, লোকালি অ্যাপ্লিকেবল। আমরা যখন একটা ট্যাবলেট খাই, একটা ক্যাপসুল খাই বা সিরাপ খাই বা সাপোজিটরি দিয়ে ইঞ্জেকশন দিই, ইট গোজ টু দ্য হোল বায়োলজিক্যাল সিস্টেম ইন আওয়ার বডি, এবং এগুলোর ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্ট সবগুলোই আছে। কিন্তু যেগুলো আমরা MDI, DPI এগুলো তৈরি করেছি, এগুলো পার্টিকুলার এমনভাবে তৈরি করা, ইট অনলি গো টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রঙ্কাইল অ্যালভিওলাই, ফলে বডির বাকি অংশ কিন্তু বুঝতেই পারবে না। বাট মানুষের কিন্তু এগুলোর ব্যাপারে একটু ভীতি আছে, বোধহয় এগুলোর শেষ চিকিৎসায় আগেই নিব ইনহেলার বা DPI, আমরা আগে একটু ওগুলো দিয়ে দেখেন না, ওষুধ দিয়ে দেখেন না, এইভাবে প্রশ্নটা আসে। কিন্তু সে বোঝে না যে একটা ওষুধ বলতে যেটাকে বোঝায় তারা, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এগুলো ইঞ্জেকশন, এগুলো টোটাল বডিতে আমাদের যে যত সেল আছে সে সবগুলো সেলে এটা চলে যাচ্ছে, যেখানে কাজ করতেছে, বাকিটা ইফেক্ট ও সাইড ইফেক্ট হচ্ছে। কিন্তু আমাদের এই ইনহেলার প্রোডাক্টগুলো যদি আমরা রাইট ওয়ে নিতে পারি, এটা আমাদের শ্বাসনালীতে যাবে এবং এটার যে ব্রঙ্কোডাইলেটেশন, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিকোলিনার্জিক সিক্রেশন কমানো। একটা COPD পেশেন্টের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা ইনফ্লেমেশন কন্ট্রোল করা অ্যান্ড সিক্রেশন কমানো, যে মিউকাস গ্ল্যান্ড থেকে সিক্রেশ হয়। এই জন্য অ্যান্টিকোলিনার্জিক প্রিপারেশন আমরা DPI বা ইনহেলার ফর্মে দিই, যেটা সিক্রেশনটা কমাইলে ক্যালিবারটা একটু ফ্রি থাকে, যেটা মিউকাস থিকনেস ডেভেলপ করতে। আর যদি আমরা ব্রঙ্কোডাইলেট পেশেন্টকে আমরা লাং ফাংশন টেস্ট করে যদি রিভার্সিবিলিটি পজিটিভ পাই, অনেক ক্ষেত্রে পাই, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড আমরা যদি ইনহেলার ফর্মে দিতে পারি, খুব ভালো ইফেক্টিভ হয়। ফলে এইগুলো ব্যবহার করে সে পেশেন্টগুলো অনেক দিন ভালো থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে, যেহেতু এই MDI বা DPI এগুলো একটা ডিভাইস বেস জিনিস, প্রবলেম একটা এই ট্রিটমেন্ট প্রধান অন্তরায় সারা পৃথিবী গ্লোবাল প্রবলেম, যে একটা মানুষও সঠিকভাবে ইনহেলার নিতে পারেন না, একদম পারেন না। এবং এটা আমি যখন এটা স্টাডি করি, এটা পাবলিশ ইন মেনি ইন্টারন্যাশনাল জার্নাল অলসো, যে কত পার্সেন্ট মানুষ পায় না, এটার মধ্যে দেখা গেল বিভিন্ন দেশে এটা বিভিন্ন ডেটা আছে, কিন্তু আমাদের দেশে মোর দেন 70% মানুষ দে ক্যান নট টেক ইনহেলার প্রপারলি। এবং যে বাকি 30% তাদের মধ্যে মিনিমাম একদম যদি আমরা যদি 100% কারেক্ট করতে, সেটা 5% হবে না। কারণ বাট everyone thinks that এই যে 100% যদি thinks that they are taking properly, এটা বড় সমস্যা। যে নিচ্ছে সে যদি বলতো যে আমার ইনহেলার নেওয়া হয় না স্যার, আমাকে একটু শিখে দেন, আই স্যালুট হার, বাট হি নেভার, এরকম কখনো পাওয়া যায় না। যে ডাক্তার সাহেবরা হয়তো প্রেসক্রাইব করেন, আমাদের যে স্বনামধন্য যারা ডাক্তার আছেন বা মেডিসিন কনসালটেন্ট আছে বা রেসপিরেটরি, তারা হয়তো দিয়ে দিল, পেশেন্ট নিয়ে ব্যবহার করা শুরু করলো। কিন্তু প্রয়োজন যেটা, এই কাম ব্যাক টু হিম, এই মেডিসিনটার জন্য ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপের জন্য লাগবে না, বাট ইনহেলারের জন্য পেশেন্টকে কাম ব্যাক করে ফার্মেসি থেকে আবার তাকে নিয়ে আসতে হবে। আইদার তার ডেজিগনেটেড ট্রেন নার্স অথবা কনসালটেন্ট নিজে যদি শিখে দেয়, সেটা ভালো হবে হাউ টু ইউজ দ্য ইনহেলার। সেই জন্য আমাকে নিজে আগে এর সাথে রপ্ত হতে হবে, আমার যেটা আমার ওয়ার্কার যারা তাদেরকে ঠিক থাকতে হবে, পেশেন্টকে দেখাতে হবে। এরপরে এই পেশেন্ট আবার যখন ফলো আপে আসে একটা নির্দিষ্ট সময় পরে, সে হ্যাঁ পারছি, আপনি যেমন দিচ্ছেন, কিন্তু সেখানেও ভুল, তখন তাকে আবার আমাকে রিভিউ করতে হয় সে নিতে পারছে কিনা। এই নেওয়াটা যদি আমরা একবার বা দুবার সেটা কনফার্ম হতে পারে যে he or she can take inhaler properly,
এটা তাকে একটা ফ্রিডম অফ লাইফ দিয়ে দিল। সে যে কোনো অবস্থা যেখানে যাক, আমরা দুই ধরনের জিনিস যদি, একটা হচ্ছে প্রিভেন্টার আর একটা হচ্ছে রিলিভার। রিলিভারটা হঠাৎ করে তার একটা অ্যাটাক হলো, সেটা মিটিংয়ে আছে, কোনো জার্নিতে আছে, যে কোনো অবস্থায়, তার সাথে রিলিভার যে প্রিপারেশনটা ইনহেলার টাইপের থাকলো, সে টু পাপকে 2 বার 3 বার 4 বার নেওয়ার পর সম্পূর্ণ তার হসপিটালও যেতে হলো না, ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হলো না। এটা যে কত উপকারী, যে একদমই জানে তাই। সে বোঝে। কিন্তু এগুলো যদি না জানা থাকে, বারবার তাকে ডক্টরের চেম্বারে আসতে হচ্ছে, ডক্টর চেঞ্জ করে এখান থেকে আরেকটা ইনহেলার, ওটা কাজ করছে না যেহেতু অন্য একটা ইনহেলার দিচ্ছে, ওটা যে হচ্ছে না, ওটা থেকে আরেকটা ইনহেলার হচ্ছে, তারপরে সে নেবুলাইজার নিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাডিশনাল মেডিসিন দিচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট প্রোটোকলও রয়েছে, কিন্তু পরিবর্তন করতেছে, কিন্তু তার যে নেওয়া হচ্ছে না, এই ব্যাপারে খুবই নেগলিজেন্স, এই ব্যাপারটা কেউ খেয়াল করে না, অ্যাড্রেস করে না। এটা আমি ডেইলি এক্সপেরিয়েন্স পাই। হ্যাঁ, এইটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের বিদেশে যে প্রতিদিন রোগী যাচ্ছে, এটা অন্যতম একটা কারণ এরকম জন্য, এবং সেটা আমরা প্রিভেন্ট করতে পারি, এবং পেশেন্টের বারবার ফ্রিকোয়েন্ট ডক্টর চেম্বার ভিজিট, সেটাও প্রিভেন্ট করতে পারি, ফিনান্সিয়ালি তাকে আমরা হেল্প করতে পারি। নিশ্চয়ই তাই। আপনি স্যার খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দুটো তথ্য দিয়েছেন, যে আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরা যখন ইনহেলার ইউজ করতে বলা হয়, তখন তাদের কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক কাজ করে, যে একবার ইউজ করলে আমার সারা জীবন কন্টিনিউ করতে হবে। এই যে একটা ভীতগ্রস্ততা, এটার কোনো কারণ নেই, আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন। আরও একটি বিষয় বলেছেন, যে আমরা যখন চিকিৎসকরা তাদেরকে বলছি, যে অ্যাডভাইস করছি যে ইনহেলার ব্যবহার করতে হবে, তাহলে আমরা কেন শিখিয়ে দিচ্ছি না? আমাদের এই জায়গাটাতে যদি আমরা একটু সচেতন হতে পারি, হয়তো বা জটিলতার পরিমাণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। স্যার, একটু যেতে চাই আপনার কাছে। দীর্ঘমেয়াদী ফুসফুস সংক্রান্ত জটিলতার অন্যতম একটি কারণ লাং ফাইব্রোসিস। স্যার, লাং ফাইব্রোসিস নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আরমান। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করে আপনার ভয়েসটিকে একটু বাড়িয়ে কথা বলতে হবে। কি দর্শক, আপনার কি সমস্যা আমরা শুনতে পাচ্ছি, কথা বলুন। হ্যাঁ, 3 বছর হয়েছে বিয়ে করেছি, 3.5 বছর হচ্ছে। আমার স্ত্রী তো সাদা স্রাব থাকে, এখন তো ভালো হচ্ছে না, এখন এর সমাধান। দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না প্রপারলি, ভলিউমটিকে আরেকটু বাড়ানো চাই আপনার। হ্যাঁ, আমি বাইরে দেখো না, 3.5 বছর বিয়ে হয়েছে। জি, মনে করেন সাদা স্রাব থাকে, সমাধান। জি 3.5 বছর হয়েছে বিয়ে হয়েছে। আপনার স্ত্রীর বয়স কত? 20 বছর। 20 বছর। কতদিন ধরে সাদা স্রাব যাচ্ছে দর্শক? বিয়ে করার পর। বিয়ের পর থেকেই। এবং এটার কারণে এখন পর্যন্ত কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেনি, তাই তো? ফলাফল পাচ্ছেন না, মেডিসিন খেয়েছেন? জি দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার যেমনটি বলছিল, আসলে দীর্ঘ 3 বছর ধরে একটি নারী 20 বছর বয়স সাদা স্রাব নিয়ে ভুগছেন। আসলে কি কারণে হতে পারে? এটা অনেক কারণে থাকতে পারে, তার মধ্যে খুব কমন যেটা ফাঙ্গাল ইনফেকশন হলে এটা হয়, এবং আনহাইজিনিক কন্ডিশনের জন্য। তো এটা আই থিঙ্ক এটা তো আমাদের রেলেভেন্ট সাবজেক্ট, আমারও না, এটাও তাকে গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করা বেটার হবে, এবং লোকাল এক্সামিন করে, এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট গাইনোকোলজিস্টই দিতে পারবে। এটা আমাদের ঠিক হবে না। সেক্ষেত্রে দর্শক, আপনি একজন স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিভাগে গিয়ে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন, এবং এক্ষেত্রে নিশ্চয়ই পরীক্ষা করারও প্রয়োজনীয়তা রয়েছে। আপনি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, হয়তো বা জটিলতার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। স্যার, আমরা যেমনটি বলছিলাম লাং ফাইব্রোসিস নিয়ে, লাং ফাইব্রোসিস আসলে কি ধরনের ব্যাধি, এবং হলে একজন ব্যক্তি কি করে বুঝবেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে লাং ফাইব্রোসিস হলো এটাকে আমরা বলি যে ফুসফুসে যে ইলাস্টিক ফাইবারগুলো থাকে, সেগুলো অনেক সময় যেটা তার স্থিতিস্থাপকতাটা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে তার যে এক্সপেন্সিবিলিটি মানে সম্প্রসারণশীলতা সেটা হয় না, কারণ ফুসফুসটা টাফ হয়ে যায়, শক্ত হয়ে যায় বা শুকায় যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তখন দেখা যায় যে আমরা তো ফুসফুসটা যেটা একটা বেলুনের মতো লাইক এক্সপ্যান্সাইল হচ্ছে, তো সেটি তখন সম্ভব না হলে এয়ার ট্র্যাপিং হয়, সেখানে ফুসফুসে বাতাস যেটা সে শ্বাস নিচ্ছে বটে, কিন্তু সেটি ট্র্যাপিং হয়ে এখানে আটকে থাকে, সেটা বেরোতে পারে না। তখন এখানে রিপিটেডলি সেখানে কিছু প্রদাহ দেখা দেয়। এখন ধরুন এটা হতে পারে জেনেটিক কারণে, কোনো কারণ ছাড়াই, যেমন ধরুন যে আইপিএফ বলি আমরা, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। আবার ধরুন যে হতে পারে কোনো দীর্ঘমেয়াদী কোনো ইনফেকশনের ফলে হতে পারে, যেমন যক্ষা হয়েছিল, হয়তো বা অতীতে যক্ষা হয়েছিল, যক্ষাটা এখানে যক্ষার ফলে বা যে কোনো ইনফেকশনের ফলে, বা কোভিড সাম্প্রতিক যে মহামারী গেল, কোভিডের ফলে দেখা গেছে যে কোনো ইনফ্লামেশন হলে ফুসফুসে এখানে দেখা যায় অতিমাত্রায় তন্তু তৈরির প্রবণতা বেড়ে যায়। আমরা বলি যে ইন্টারলিউকিন 6 বা আরও কিছু আমরা দেখেছি যে
বায়োকেমিক্যাল প্যারামিটার বেড়ে যাওয়ার ফলে এখানে অতিমাত্রায় ফাইব্রোসিস অর্থাৎ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর এটা বেশি বেশি তৈরি হয়। তো সেক্ষেত্রে তখন দেখা যায় যে অতিরিক্ত ফাইব্রোব্লাস্ট তৈরি হওয়ার ফলে সেক্ষেত্রে ফুসফুসটা শক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও ধরুন যে অন্য কোনো কারণে হতে পারে, যেমন দীর্ঘমেয়াদী কোনো দূষণের ফলেও কিন্তু এটা ফাইব্রোসিসটা হতে পারে। তো মোদ্দা কথা হলো যে ফুসফুসের রোগী যখন ফাইব্রোসিসে আক্রান্ত হবে তিনি কিন্তু আসলে শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে আঙ্গুলে অনেক সময় ক্লাবিং লক্ষ্য করা যায়। ক্লাবিংটা হলো আঙ্গুলটা যে আমাদের যে নখটা যে এটা সমান আছে এটা অনেক সময় ফুলে ওঠে, আমরা বলি যে এটা ফুলে ওঠে। তো এটা অনেক সময় ওনারা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে মূলত যেটা লক্ষ্য করা যেটা কাশি বা শ্বাসকষ্ট এটা হলে উনি একজন বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট বা মেডিসিন স্পেশালিস্টের কাছে আসবেন। তখন এটা অ্যাকচুয়ালি আমরা এটা স্পাইরোমেট্রি করি বা ফুসফুসে লাং ফাংশন টেস্ট আছে, এবং এটা বেসিক্যালি এখন সিটি স্ক্যান আছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান। ওটা করলে কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে দেখা যায় যে এটা কি শ্বাসকষ্ট কি বা অ্যাজমার কারণে, নাকি এটা সিওপিডির কারণে, নাকি সেটা লাং ফাইব্রোসিসের কারণে। নিশ্চয়ই চমৎকার বলেছেন স্যার। একটু যেতে চাই আপনার কাছে, যেমনটা বলছিল আসলে লাং ফাইব্রোসিসের অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট, আবার অ্যাজমারও কিন্তু অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট, সিওপিডির উপসর্গ শ্বাসকষ্ট। কিন্তু শ্বাসকষ্ট হলে সকলে ধরেই নেন আমার হাঁপানি হয়েছে বা অ্যাজমা হয়েছে। স্যার এই যে বিষয়গুলো এগুলোকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেব। আই থিংক এতক্ষণ আমাদের আলোচনার মধ্যে সবচেয়ে একদমই আমরা স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্যে আছি, এই বিষয়টি আমরা জানবো। দর্শকদের জন্য এটি অপেক্ষায় থাক, আমরা একটি বিরতি নিয়ে ফিরি। দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, যিনি সিনিয়র কনসালটেন্ট কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন এভার কেয়ার হসপিটাল, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মঞ্জুরে খোদা, যিনি বাতব্যথা এবং মেডিসিন বিশেষজ্ঞ, টোটিসাল হেলথ এবং রিসার্চ। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যক্তি শ্বাসকষ্ট কিংবা শ্বাসকষ্টকে সকলে ধরেই নেন যে অ্যাজমা কিংবা হাঁপানির অন্যতম একটি উপসর্গ। এছাড়াও তো ফুসফুসে নানা ধরনের জটিলতা হতে পারে, আমরা কি করে ডিফারেন্সিয়েট করতে পারি? এটা আপনার এতক্ষণ আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, কারণ শ্বাসকষ্ট মানেই হাঁপানি, এটা একটা খুব কমন কনসেনসাস এবং সাধারণ মানুষের মধ্যে, এবং অনেক জুনিয়র ডক্টররা এবং এটা তো ভুলও করেন যে আসলেই তাকে হাঁপানি মনে করেন। কিন্তু একটা পেশেন্ট যখন ইমার্জেন্সিতে, বিশেষ করে মেডিকেল ইমার্জেন্সিতে আসে, রাতে, মধ্যরাতে, দিনে, যে কোনো সময় শ্বাসকষ্ট নিয়ে আসলো, তখন তাকে দেখে একজন ডক্টর ফার্স্টে কিন্তু গেস করা উচিত, তার বয়স দেখে, তার চেহারা দেখে, তার হিস্ট্রি নিয়েই উইদিন মিনিটস আমরা একটা গেস করে ফেলতে পারি কোন দিকে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কোনো লাংসের কোনো ডিজিজই নাই, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছে, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, নেবুলাইজার দেওয়া হচ্ছে, কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, কিন্তু আলটিমেটলি there is not a patient of lung disease, তার অ্যাজমাও নাই, সিওপিডি নয়, আইএলডি নয়, সেটা যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। একটা ইয়াং মেয়ে আসছে 22 ইয়ার্স, আজকে ধরেন যে আসলো প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে, তার বাবা তাকে অ্যাম্বুলেন্সকে নিয়ে আসছে, এটা তার যে কোনো একটা ডিসহারমোনি অথবা ব্রেকআপ এগুলো আসছে, এটা গেল একটা। বিশেষ করে আমাদের এই ধরনের পেশেন্ট আমরা খুব কমনলি পাই, আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, বিশেষ করে যাদের হাজব্যান্ডগুলো মিডল ইস্টে থাকে, ইয়াং মেয়ে, তারা এরকম শ্বাসকষ্ট ভোগে, আসছে আমাদের কাছে, দেখলাম তার কিছু না, আলটিমেটলি তার সাইকিয়াট্রিক বা অ্যাংজাইটি ট্রিটমেন্ট দেওয়া হয়। এই কথাটা আমি আগে ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, এটা এই জিনিসটা সম্পূর্ণ আউট অফ দিস। আর বাকিগুলো যেটা থাকলো আমাদের অ্যাজমা, সিওপিডি, আইএলডি, এই তিনটাতে, এমনকি হার্ট ফেইলর, এই তিনটাতেই কিন্তু, এই চারটাতে কিন্তু পেশেন্ট বেশ শ্বাসকষ্ট নিয়ে আমাদের চলে আসে ইমার্জেন্সিতে, এবং এই চারটার ট্রিটমেন্ট 4 ধরনের। সো এটা প্রথমে আমাদেরকে একটা এল্ডারলি পেশেন্ট আসছে, তার চেহারা এবং তার আগের হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারি যে হার্ট ডিজিজের পেশেন্ট কিনা, তার হার্টের ওষুধগুলো পায়, তার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল আগে থেকে, তার সিএবিজি আছে, তখন তাকে কিন্তু অক্সিজেন কিন্তু এক্ষেত্রে দিতে হবে, এবং যে চারটা কন্ডিশন ইনিশিয়ালি তাকে অক্সিজেন দিতে হবে। তারপর যদি একটা পেশেন্ট আসে যে তার অ্যাজমা আছে কিনা, অ্যাজমা, এবং আপনি যেটা বলেছেন খুব কমনলি সবাই মনে করে যে একটা পেশেন্ট শ্বাসকষ্ট মানে হাঁপানি, হাঁপানি মানে অ্যাজমা, এবং এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। অ্যাজমা পেশেন্টগুলোর শ্বাসকষ্ট একটা হঠাৎ করে অ্যাটাকের মাধ্যমে হয়, অ্যাকিউট অ্যাটাক। যেই অ্যাটাকটা চলে গেল তার কোনো শ্বাসকষ্ট নেই, সারা বছর সে একদম ভালো, হঠাৎ করে শ্বাসকষ্ট আসলো, এবং যখন আসে তখন আমরা লাং অসকালটেট করলে তো আমরা একদম ফাইন রং কাই পাচ্ছি, এবং
এবং তার অ্যালার্জিক হিস্ট্রি। একটা অ্যাজমা পেশেন্টের খুব কমন ডিফারেন্সিয়েট করার উপায় অ্যাজমা এবং সিওপিডি আর্লি থেকে, অ্যাজমাকে আমি ডায়াগনোসিস করে একটা সিম্পটম দিই, সেটা হলো হাঁচি। যে পেশেন্টার ফ্রিকোয়েন্টলি হাঁচি হয়, ঠান্ডা গরম ধুলাবালি ধোঁয়া নাকে গেলে হাঁচি পায়, আর কোনো কিছুর প্রয়োজন নাই, এই শব্দটা যদি বলে মেনে নেয় যে স্যার আমার এটা হয়, তারা আমরা এটাকে অ্যাজমা ক্যাটাগরি মধ্যে পারি। কারণ অ্যাজমাটা একটা অ্যালার্জিক ডিসঅর্ডার, মেইনলি এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ডিসঅর্ডার। যার আছে এবং যে পেশেন্ট অ্যাজমা আছে তার ভাই বোন, যদি 4 ভাই বোন হয় আরও একজনের থাকবে, তার যদি ছেলে মেয়ে থাকে 2 জন, তার মধ্যে একজনের থাকবে, তার মা বাবার যে কোনো একজন আছে, মায়ের বংশে থাকলে মার থাকলে মায়ের বংশে থাকবে। এইভাবে আমরা অ্যাজমাটাকে সহজেই সেপারেট করে ফেলতে পারি। সিওপিডি যে পেশেন্টের কমনলি আমরা একটা ইল্ডারলি পেশেন্ট পাচ্ছি, 40 আমাদের দেশে অ্যাটলিস্ট 40-45 এর নিচে আমরা পাই না। অ্যাজমা পেশেন্টের 10 বছর থেকে শুরু করে যে কোনো পেশেন্ট আসতে পারে, চাইল্ডহুডে আসতে পারে। কিন্তু সিওপিডি পেশেন্ট একটা এজ একটা ব্যাপার আছে, তাকে দেখে বোঝা সে স্মোক করছে এবং একটা স্মোকিং এর হিস্ট্রি আছে। এবং এই পেশেন্টগুলো যখন আসে তখন সিওপিডি হিসাবে আমাদেরকে ডিটেক্ট করার জন্য আমরা চেস্ট এক্সরে বা ব্লাডে আমরা এবি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এগুলো করে ফেলি ইমিডিয়েটলি করে সিওপিডি। কারণ সিওপিডি পেশেন্ট যারা দরকার এই কারণে যে অ্যাজমা পেশেন্টকে যেমন আমরা হাই ফ্লো অক্সিজেন বা অনেক বেশি পরিমাণ অক্সিজেন দিই, সিওপিডি পেশেন্টকে মিনিমাম অক্সিজেন দিতে হয় সাধারণত। এটা যদি কেউ ভুল করে, জুনিয়র ডক্টর অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে, যারা মাত্র পেশেন্টকে একদম 100% অক্সিজেন করার জন্য সে অক্সিজেন দিয়ে ফেললো, কিন্তু পেশেন্টের সিওপিডি, তার রেসপিরেটরি ডিপ্রেশন হবে এবং পেশেন্টটা কিন্তু সাডেনলি এটা পেশেন্ট খারাপ হয়ে যাবে, হ্যাঁ, রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা অ্যাজমা না সিওপিডি, এটা আমরা হিস্ট্রি থেকে বুঝে ফেললাম। আর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আরেকটা আছে, এই পেশেন্টের শ্বাসকষ্টের মাত্রা অত হবে না, বাট পেশেন্টটা একটু নাড়াচাড়া করলে মুভ করলে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সে একটা অক্সিজেন লেভেল সবসময় কম থাকতেছে, যেমন 19 নিচ্ছে এবং এটাতে সে অ্যাডাপ্টেড হয়ে গেছে। ওটাতে সে পেশেন্ট কিন্তু ভালো আছে, কিন্তু তেমন সিমটোমেটিক না, কিন্তু দেখতেছে তার অক্সিজেন লেভেল কম। এবং এটা অলরেডি লাংস ফাইব্রোসিসের কারণে যে পরিমাণ অক্সিজেন যায় বডিটা সেটার সাথে মেকআপ করে এবং অ্যাডজাস্টেড হয়ে গেছে, এরকম হয়। সো আমরা শ্বাসকষ্টের রোগীকে আমরা এইরকম বিভিন্ন ক্যাটাগরাইজ করতে পারি। শ্বাসকষ্ট জনিত রোগ না, তার মেন্টাল ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেসিভ ইলনেস, সেটা নিয়ে আমরা আগে কিন্তু হিস্ট্রি নিয়ে এবং তাকে এক্সামিন করে সেপারেট করতে পারি। বাকি থাকলো আমাদের অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং হার্ট ফেলিওর। এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা সেপারেট করে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট শুরু করবো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই। এবং সেটা যদি আমরা করতে পারি মোস্ট বেনিফিটেড হবে পেশেন্ট। আদারওয়াইজ কিন্তু ভুল মানে অক্সিজেন এবং নেবুলাইজেশন দিয়ে আমি কোনো পেশেন্টকে খারাপ করে ফেলতে পারি। সো ভেরি ইম্পর্টেন্ট আপনার প্রশ্নটা, উত্তরটা আমি এভাবে দেওয়ার চেষ্টা খুব চমৎকারভাবে উত্তর করেছেন এবং স্যার বুঝিয়ে বলেছেন, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ডিজিজকে আপনি হাইলাইট করেছেন। এবং আমরা যদি একটু স্যার এই জায়গাগুলোতে সচেতন হই, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ রোগীরাই দেখা যায় শ্বাসকষ্ট কিংবা এটাকে অ্যাজমা ভেবে অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, বিভিন্ন ঝাড়ফুঁক কিংবা কবিরাজ কিংবা নানা ধরনের অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এই যে বিষয়গুলো স্যার, এই বিষয়গুলোকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন? আচ্ছা দেখুন, আসলে যেগুলো তো আসলে মডার্ন সায়েন্সে তো আসলে আমাদের কোনো কিছু ধরে নেওয়া বা মানে কোনো কিছু এভিডেন্স ছাড়া আসলে চিকিৎসায় সফলতা এসেছে বলে ভাববার কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটার থেকে রোগীরা যতটুকু সচেতন থাকতে পারেন ততই তার রোগ নির্মূলে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করতে পারি। নিশ্চয়ই তাই। এবং অপচিকিৎসক কিংবা কোনো ফার্মাসিস্ট কখনো কোনো মেডিসিনের ডায়াগনোসিস করা তাদের পক্ষে সম্ভব নয়। আমরা যদি একটু দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছি, তারা যদি একটু চিকিৎসকের প্রতি আস্থা রাখতে পারি এবং প্রপার ডায়াগনোসিস জেনে প্রপার মেডিসিন গ্রহণ করি, হয়তো বা এই যে আর্থিক যে অবস্থা, তারা চিন্তা করে যে চিকিৎসকের কাছে যাব, এতগুলো টাকা খরচ হবে, তার চাইতে একটি ফার্মাসিতে গিয়ে সাময়িকভাবে একটি চিকিৎসা নেই এবং এটা সাময়িক হয়তো বা উপসর্গগুলোকে নির্মূল করবে, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাধিগুলোকে তো বাড়িয়ে তোলে। আপনি যে দীর্ঘমেয়াদী ব্যাধিটিতে ছিলেন স্যার, লাং ফাইব্রোসিস, একটু জানবো সেটা চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো বাংলাদেশে কি কি রয়েছে? আচ্ছা, লাং ফাইব্রোসিস যখন এটা প্রমাণিত হয়ে গেল যে একজন মানুষের লাং ফাইব্রোসিস যে কারণে, যক্ষার কারণে বা কোভিডের কারণে বা জেনারেলি জেনেটিক কারণে, যে কারণে হোক না কেন, তো সেটা তখন আমরা আসলে কিছু দেখা যায় যে কিছু রেসপিরেটরি এক্সারসাইজের তাকে অভ্যাস মানে করে তুলি প্রথমে, কারণ সে কফ এক্সপেক্টোরেট করতে পারে না। তো সেটা তাকে রেসপিরেটরি এক্সারসাইজ করানো হয়। এটা তো একটা আছে রেসপিরেটরি রিহ্যাব, যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার বলেছেন যে এটাকে রিহ্যাবের আওতায় আনতে হবে। এবং এছাড়াও কিছু কেমোথেরাপি আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, পিরফেনিডন বা নিন্ডিটেরাম। এখন কিছু আধুনিক চিকিৎসা এসেছে যেগুলোর মাধ্যমে আবার ফুসফুসের স্থিতিস্থাপকতাটা আবার ফিরে আনানোর জন্য কিছু সম্ভাবনা দেখা দিয়েছে, বা সেগুলো আমরা সফলভাবে প্রয়োগ করছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধগুলো প্রয়োগের ফলে লিভারে অনেক সময় জটিলতা দেখা যায়, অনেক সময় ইমিউন সিস্টেম এমনভাবে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সাপ্রেস হয়ে যায় যে রোগী অনেক সময় ইনফেকশনে ভুগতে থাকে, বিশেষ করে নিন্ডেটানিব ইউজ করার ফলে। তো
তো এটা আমরা দেখেছি। তো তার ফলে দেখা গেল যে যখন কোভিড নিয়ে সারা বিশ্ব ব্যতিব্যস্ত হয়ে গেল এবং লাং ফাইব্রোসিসের একটা বৃহৎ শতাংশ কিন্তু কোভিডের ফলে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে তখন এটা নিয়ে গবেষণার যখন এটা শুরু হয়ে গেল এবং আলটিমেটলি এটা প্রমাণিত হলো যে অটোলোগাস প্লেটলেট লাইজেট, যেটা আমি আগে একবার বলেছি যে এটা রোগীর অনুচক্রিকা থেকে সংগৃহীত বিশেষ প্রোটিনের যে সমষ্টি, এটি যদি আমরা নেবুলাইজেশন ফর্মে দিই তো সেটা আবার ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর থাকার কারণে সেটা আবার এই ফুসফুসের যে আমরা যে ফাইবারের যে ফাইব্রোসিস হয়েছে এটা কিন্তু আবার রিভার্স করার সম্ভব হচ্ছে। আমরা রিভার্সাল সম্ভব হচ্ছে কিভাবে বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা আবার পুনরায় স্পাইরোমেট্রি করলে আবার সেটার উন্নতি ঘটে এবং দেখা যায় যে HRCT স্ক্যান করলে তার যেটা HRCT স্ক্যানে কিছু একটা বিশেষ জালের মতো একটা নমুনা দেখা যায়, সেটা আবার চলে যায়। ঠিক আছে, এটা আমরা নমুনা পেয়েছি। এছাড়া আপনি আরেকটি যেটা বলেছেন যেটা স্টেম সেল থেরাপি আছে, তো সেক্ষেত্রে স্টেম সেল থেরাপিটাও আমরা প্রয়োগ করছি, কিন্তু ওটা ডিপেন্ড করে যে তার মানে কাকে অটোলোগাস প্লেটলেট লাইজেট দেব বা কাকে স্টেম সেল দেব, এটা বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন যে অ্যাকচুয়ালি কোন কতটুকু জটিলতায় গেলে বা কি ধরনের মলিকুলার মেকানিজম তার রোগ নির্ণয় প্রণালীতে বেরিয়ে আসলে আমরা কোন চিকিৎসা পদ্ধতিটি বেছে নেব, সেটা বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন রিজেনারেটিভ মেডিসিন এক্সপার্টের সেটি বিবেচ্য বিষয়। আরেকটি যেটা সর্বশেষ যেটা এখন ওয়ার্ল্ডে যেটা নিয়ে চর্চা হচ্ছে সেটা লাং ট্রান্সপ্লান্টেশন, যেটা আসলে খুব বেশি সেন্টারে যে হচ্ছে তা নয় এবং এইটা একটু ব্যয়বহুল বটে। তো সে কারণে আমরা যেটা দেখতে পাই যে এটা অটোলোগাস প্লেটলেট লাইজেট এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা খুবই কম খরচে এটা রোগী কিন্তু একটা সামর্থ্যের মধ্যে সেই সেবাটি নিতে পারছে এবং তার অ্যাটলিস্ট তাকে দীর্ঘমেয়াদী অক্সিজেন ব্যবহার থেকে বা আমরা যেটা বলছি যে তার যে সে যে হাঁটতে পারে না, সাধারণ ধরুন যে সে পার্কে জগিং করবে এটি সম্ভব হবে না, হ্যাঁ, বা বাসার মধ্যে হেঁটে বাথরুমে যাবে বা এটি সম্ভব হবে না, সেটি কিন্তু সে আবার ফিরে পাবে। একদমই তাই। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।